বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজে একাদশ শ্রেণীতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বাংলা প্রথম পত্রের ক্লাস শুরু করছি। প্রথম ক্লাসে আমরা যেহেতু সিলেবাস এবার পরিবর্তন হয়েছে, পরিবর্তিত সিলেবাস এবং বাংলা প্রথম পত্রের আমরা প্রারম্ভিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি যে আসলে বর্তমানে সিলেবাসটা কিভাবে আছে, তোমাদের কি কি বিষয়, কি কি গদ্য, কবিতা বা নাটক, উপন্যাস, এগুলো কোনগুলো তোমাদের সিলেবাসে আছে। হয়তো তোমরা অনেকেই ইতিমধ্যে সিলেবাস জেনে গেছো, তারপরও আমি তোমাদের প্রথম ক্লাসে সেই সমস্ত বিষয়গুলো এখন সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি যে প্রবন্ধ তোমাদের সিলেবাসে যা অন্তর্ভুক্ত আছে সেগুলো হচ্ছে প্রথমে গদ্য। গদ্যের দুইটা অংশ, একটা হচ্ছে প্রবন্ধ আর আরেকটা হচ্ছে ছোট গল্প। তো আমরা প্রবন্ধের মধ্যে দেখি যে কি কি অন্তর্ভুক্ত আছে, আবার ছোট গল্পের মধ্যে কি কি আছে। এরপরে আছে কবিতা, কবিতার পরে আছে নাটক এবং সব শেষে আছে উপন্যাস। তো আমরা এখন একে একে সেই বিষয়গুলো, কি কি বিষয় তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, আমরা সেসব বিষয়গুলো এখন একটু দেখি। প্রথমে আছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে একটা বিষয় দেখো, বানান নিয়ে আমরা কিছুটা এই জায়গায় দ্বিধায় পড়ে গেছি। শব্দগুলো, শিরোনামে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো নিয়েও একটু দ্বিধা আসছে। তো আমরা এ সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং ক্রমে ক্লাসে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখছি যে বাংলা লিখে আমরা অভ্যস্ত, সেই বাংলাটা হচ্ছে কি এইরকম বাংলা। এই বাংলা লিখে আমরা অভ্যস্ত, কিন্তু বঙ্কিমচন্দ্র লিখেছেন কি বাংলা। বঙ্কিমচন্দ্র লিখেছেন এই বাংলা। এখন কথা হচ্ছে যে এটা কেন লেখা হলো বা এটা লেখার কারণটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর একটা শব্দ এসেছে, সেটা হচ্ছে লেখক দিগের। লেখক দিগের এখানে এই যে এই শব্দটা, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তা আমরা এই দুইটা জায়গায় আলোচনা করি। আসলে হচ্ছে কি যে শব্দ সবসময় পরিবর্তনশীল, ভাষা পরিবর্তনশীল। ভাষা পরিবর্তন অর্থই হচ্ছে কি ভাষার শব্দগুলো পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ আমরা একটা শব্দকে যেভাবে উচ্চারণ করি, সেই উচ্চারণটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে, ভাষাও পরিবর্তন হয়ে যাবে। তো আমরা দেখি যে বিভিন্ন দেশে একই শব্দ শুধু উচ্চারণের তফাতের কারণে অথবা ভাষার আলাদার কারণে তার উচ্চারণটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তের নামের কথা জানি। আমরা জানি যে তার শব্দের আগে আছে কি, একটা শব্দ আছে মাইকেল। মাইকেল শব্দটা আমরা জানি কি, এটা হচ্ছে ইংরেজি শব্দ। এই শব্দটা ব্যবহারগত বা ভাষাগত নির্দিষ্টতার কারণে এর উচ্চারণের কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে। তফাৎটা কিভাবে হচ্ছে দেখো, আরবিতে বলা হচ্ছে, আমরা যে মিকাইল আলাইহিসসালাম যিনি এই পৃথিবীতে বৃষ্টি দায়িত্বে নিয়োজিত, মেঘের দায়িত্বে নিয়োজিত, আমরা জানি তার নাম হচ্ছে মিকাইল আলাইহিসসালাম। তাহলে আমরা যদি মিকাইল দেখি তাহলে মিকাইল শব্দটা পাবো আমরা কোথায়, আরবিতে। যদি ইংরেজিতে যাই তাহলে হয়ে যাচ্ছে সেই শব্দটা কি মাইকেল, অথবা কি হয়ে যাচ্ছে মিচেল বা মিখাইল। এই যে একটা শব্দ আমরা মিকাইল শব্দটা আরবিতে পেয়েছি, আরবিতে মিকাইল শব্দটা পাচ্ছি বটে, কিন্তু সেই শব্দটা যখন ভাষা পরিবর্তন হচ্ছে, যখন আমরা ইংরেজি ভাষায় যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কি মাইকেল বা মিচেল। যখন আমরা সোভিয়েত ভাষায় যাই
তখন সেটা আমরা পেয়ে যাচ্ছি কি, সেটাকে পাচ্ছি মিখাইল। তাহলে এই যে একটা শব্দ কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হয়ে যাচ্ছে কিসের কারণে? ভাষার কারণে। অর্থাৎ যখন ভাষা পরিবর্তন হবে, শব্দ পরিবর্তন হয়ে যাবে, তখন ভাষাটাও কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তো ভাষার এই পরিবর্তনটা হচ্ছে খুব স্বাভাবিক। অর্থাৎ ভাষা পরিবর্তন হবে, পরিবর্তন হওয়াটাই হচ্ছে কি ভাষার ধর্ম। কারণ যেমন মানব জীবন গতিশীল, মানব জীবনের সাথে ভাষাও গতিশীল। আর যেটা গতিশীল হবে তার প্রতিনিয়ত কি হবে, পরিবর্তন হবে। তবে এই পরিবর্তনের মধ্যযুগীয় যে ধারা বা মধ্যযুগে যেভাবে ভাষা পরিবর্তন হতো, আগে যেভাবে ভাষা পরিবর্তন হতো, এখন ভাষা পরিবর্তনটা হয় একটু ধীরে। কেন ধীরে হয়? ধীরে হওয়ার কারণ হচ্ছে যে এখন ভাষাগুলো লিখিত হয়ে গেছে। একটা শব্দ কি হয়, লেখা থাকে। লেখা থাকার কারণে সেই শব্দটা অন্তত যখন প্রমিত আকারে ব্যবহার করা হয়, তখন দেখা যায় যে সেই শব্দটার পরিবর্তন হয় না। আমরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলি, বিশেষ গোষ্ঠী বা বিশেষ নৃগোষ্ঠী যখন আমরা কথা বলি, তখন হয় কি যে একই শব্দের উচ্চারণটা একটু পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, বাংলা শব্দটা এভাবে লেখা হয়েছে, এভাবে লেখা হতো। এরপরে বাংলা থেকে শব্দটা এসেছে বাংলা। এরপরে শব্দটা পরিবর্তন হয়ে গেছে কি, বাংলা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা লিখব। কোনটা লিখব বলতে যে আসলে ভাষার ক্ষেত্রে বিধিবদ্ধভাবে বলা খুব কঠিন যে আমরা কোনটা লিখব। বঙ্কিমচন্দ্র যখন লিখে গেছেন, তখন কিন্তু বাংলাকে এভাবেই লেখা হতো। এর তখনকার যারা প্রতিষ্ঠিত লেখক ছিলেন, ব্যাকরণবিদ ছিলেন, তারা এভাবেই বাংলাকে লিখেছেন। পরবর্তীতে বাংলাকে লেখা হয় ঙ দিয়ে, বাংলা বা বাঙালা। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুলকে বাংলা লিখতেও দেখেছি অনেক জায়গায়। হুমায়ুন আজাদ তিনি বাংলা লেখেন এভাবে। আবার আমাদের একটা কলেজ আছে, সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, সেখানেও কিন্তু বাংলা লেখা হয়েছে এইভাবে। তো এই যে এইভাবে লেখা হলো, এভাবে এগুলো থেকে গেল। কেন থেকে যাচ্ছে? থেকে যাওয়ার কারণটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বিধিবদ্ধ, অর্থাৎ সেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত। আমরা যখন বানান নিয়ে আলোচনা করব, তখন বিস্তারিতভাবে এসব জায়গায় যাব। তাহলে বাংলা শব্দটা থেকে বাংলা আসছে এবং সর্বশেষ এসেছে বাংলা। এখন আমরা ভাষা এবং বাংলাদেশের নামের ক্ষেত্রে, অর্থাৎ বাংলা ভাষা এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করি, অনুস্বার ব্যবহার করি। আমরা বাংলা একাডেমির যে অভিধান বা বানানের নিয়ম, সেখান থেকে জেনেছি যে যদি ও উচ্চারিত হয় এবং সেটা যদি হসন্ত থাকে, অর্থাৎ তার সাথে কোনো স্বরধ্বনি না থাকে, তাহলে সেখানে অনুস্বার ব্যবহৃত হবে। আর যদি কোনো স্বরধ্বনি থাকে, তাহলে সেখানে কি হবে, ও হবে। যেমন আমরা যখন বাংলা বলছি তখন হসন্ত হচ্ছে, এখানে অনুস্বার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি বাঙালি, তখন কিন্তু এই ওর সাথে কি হচ্ছে, একটা স্বরধ্বনি যুক্ত হয়ে গেছে, আ স্বরধ্বনি। তো যখন এরকম স্বরধ্বনি যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই স্বরধ্বনি যুক্ত হলে কিন্তু সেখানে আর অনুস্বার ব্যবহৃত হবে না, সেখানে ও ব্যবহৃত হবে। তো যাই হোক, বাংলা এবং বাংলাদেশ এই দুইটা শব্দ আমাদেরকে এখন অনুস্বার দিয়ে লিখতে হবে। কেন লিখতে হবে? বাংলাদেশের সংবিধানে এটাকে অনুস্বার দিয়ে লেখা হয়েছে, বিধায় বাংলা ভাষার ক্ষেত্রে এবং বাংলাদেশ নামের ক্ষেত্রে আমরাকে অনুস্বার দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এই বাংলাটা কি করব। আসলে এই বাংলাটা কি করতে হবে, আমাদেরকে এভাবেই লিখতে হবে। কারণ যে যখন কোনো লেখক তার নিজের নাম অথবা কোনো নাউন বা বিশেষ্যের নাম যখন তিনি যে বানান দিয়ে লিখবেন, যেভাবেই লিখবেন, সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেভাবেই লিখতে হবে। বিধায় বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এখানে বাংলার শব্দটাকে এই ও গয়ে যুক্ত আকার দিয়েই কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। এটা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আছে আরেকটা প্রবন্ধ, সেই প্রবন্ধ হচ্ছে কি গৃহ। গৃহ লিখেছেন কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আমরা বেগম শব্দটা মুখে উচ্চারণ করি। কেন করি? বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে
রোকেয়ার নামের সাথে বেগম শব্দটা কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। তো এখানে তোমাদের বইয়ে যখন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তখন কিন্তু বেগম শব্দটা আর এখানে নেই। তাহলে যেভাবে আছে রোকেয়া সাখাওয়াত হোসেন সেভাবেই লিখতে হবে। আমি সাখাওয়াত হোসেন সম্পর্কে পরের দিকে কিছু কথা বলবো। এরপরে আরেকটা প্রবন্ধ আছে যেটা হচ্ছে কি আমার পথ। আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমাদের বাংলা সাহিত্যে যারা জোয়ার নিয়ে এসেছিলেন, যারা একটা নতুন দিশা, নতুন পথ এবং নতুন প্রত্যয়ে সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম হচ্ছেন অন্যতম। আমরা যখন আমার পথ প্রবন্ধ পড়ব তখন তার বিষয়ে এবং এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপরে আসি মানব কল্যাণ, লিখেছেন আবুল ফজল। মানব কল্যাণ একটা প্রবন্ধ এবং এই প্রবন্ধের লেখক হচ্ছেন আবুল ফজল। আবুল ফজল একজন বুদ্ধিদীপ্ত এবং মননশীল প্রবন্ধ রচয়িতা। আমরা মানব কল্যাণ প্রবন্ধটা পড়লেই তার সেই মননশীলতার পরিচয় পাব। এরপরের সেটা আমরা জানি যে 52 দিনগুলো লিখেছেন শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকাকালীন তার সেই সময়ের আত্মজীবনীমূলক যে ঘটনা, তারই কিছু অংশ, বিশেষ করে 21শে ফেব্রুয়ারির সময়ে ঘটে যাওয়া অংশটুকু এখানে সন্নিবেশিত করা হয়েছে। তো এই যে 52 দিনগুলো, এটা যেহেতু একটা আত্মজীবনীমূলক রচনা আর এই জাতীয় রচনাগুলো প্রবন্ধ সাহিত্যের মধ্যেই চলে যায়, তাই আমি এটাকে এখানে নিয়ে আসছি। কিন্তু এটা মূলত হচ্ছে একটা আত্মজীবনীমূলক রচনা। এরপরে আসে কি ছোট গল্প। ছোট গল্প প্রথমে আছে অপরিচিতা। এর লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা গল্পের বিষয়টা খুবই আকর্ষণীয়। এসব গল্পগুলো আশা করি যে তোমরা পড়ে ফেলেছো। আর বাংলা ছোট গল্পের স্রষ্টা বলি বা বাংলা ছোট গল্পের প্রতিষ্ঠাতাই বলি, আর এখনো পর্যন্ত যদি শ্রেষ্ঠ ছোট গল্পকার বলি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই আসবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত চমৎকার একটি গল্প অপরিচিতা এখানে সন্নিবেশিত হয়েছে। এরপরে আসে বিলাসী। বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। অর্থাৎ তিনি সেই সময়ে এই বিশেষ করে গল্প এবং উপন্যাসে তিনি সমকালীন এমনকি বর্তমান সময়েও খুবই জনপ্রিয় একজন লেখক। তার লেখার মধ্যে সমকালীন সমাজ, এমনকি সেই সমাজের সাধারণ একদম ঘর গৃহস্থালী এবং যারা খুব সাধারণ মানুষ, সেই সব মানুষের একদম গৃহস্থালীর খবর কে তিনি তুলে নিয়ে এসেছিলেন তার গল্প এবং উপন্যাসে। আহ্বান খুব মানবিক আবেদন সম্পন্ন একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই জায়গাটাই বানানটা একটু খেয়াল করতে হবে। এই কারণে যে বিভূতিভূষণ এই দুইটা একসাথে, যেমন শরৎচন্দ্র একসাথে তেমন বিভূতিভূষণ একসাথে। বিশেষ করে আমরা যে বিষয়গুলো সমস্যা দেখি শিক্ষার্থীদের, যে অনেকে করে কি বিভূতিভূষণকে আলাদা আলাদা লেখে। তো এটা যদি আলাদা লেখো তাহলে কি হবে, এটা ভুল হয়ে যাবে। এই বিভূতিভূষণ লিখতে হবে একসাথে। এখানে দুইটাই দীর্ঘ উকার দেওয়া আছে। বন্দ্যোপাধ্যায় বানানটা আর একটু খেয়াল করতে হবে। চট্টোপাধ্যায়ে কিন্তু টয়ে টয়ে যুক্ত আছে কিন্তু জফলা নেই। বন্দ্যোপাধ্যায়ে নয়ে দয়ে যুক্ত আছে কিন্তু কি আছে, একটা জফলা আছে। আর এখানে আমরা দেখি কি যে বন্দ্যোপাধ্যায়, এই জফলাটাই সব থেকে বেশি ভুল হয়। তো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এরপরে গল্প আছে মাসি পিসি। মাসি পিসি গল্পের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পে মাসি এবং পিসি দুইজন সংগ্রামী নারী, যারা এই আমাদের প্রচলিত সমাজ, এই সমাজের নানান বাধা, নানান প্রতিকূলতাকে অতিক্রম করে তারা টিকে থাকার চেষ্টা করছে। এরকম দুইজন নারী
কাহিনী এখানে বর্ণিত হয়েছে। রেইনকোট মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। একটি রেইনকোট নিয়ে লেখকের অনুভূতি, সেটা রেইনকোট গায়ে দিয়ে লেখকের যে অনুভূতি হয়েছিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক এই গল্পে তিনি সেই সব বিষয়গুলোকেই উল্লেখ করেছেন। মহাজাগতিক কিউরেটর লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। এটা একটা সায়েন্স ফিকশন গল্প, অর্থাৎ কাল্পনিক। এই গল্পে তিনি দেখানোর চেষ্টা করেছেন পিঁপড়া যে এই জগতের শ্রেষ্ঠ প্রাণী, কেন পিঁপড়া শ্রেষ্ঠ, কি কারণে সে শ্রেষ্ঠত্বর লেখক তাকে শ্রেষ্ঠ প্রাণী বলেছেন, নানান বিষয়কে উত্থাপন করে নানান বিষয়, নানান যুক্তিতর্কের মাধ্যমে তিনি তার এই সত্যটাকে কি করেছেন, প্রকাশ করেছেন। এরপরে আছে নেকলেস, গি দা মোপাসা লেখক। এই গল্পটা, নেকলেস গল্পটাও একটা শিক্ষণীয় গল্প, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা, এবং এই উচ্চাকাঙ্ক্ষার কারণে মানুষের জীবনে কি করুণ পরিণতি নিয়ে আসতে পারে, এবং দেখা যাচ্ছে যে একটা ভুল বুঝাবুঝির কারণেও তার জীবনটা কিভাবে বদলে যাচ্ছে, সেই সব বিষয় এখানে বর্ণিত হয়েছে। খুব চমৎকার একটি গল্প। তো আমরা দেখলাম এখানে গল্প আছে 7টা, একটা আত্মজীবনীমূলক রচনা 52 দিনগুলো, আর 4টা আছে প্রবন্ধ। এই হচ্ছে তোমাদের মোট 12টা গদ্যাংশে আছে। পদ্যাংশে আছে, কবিতাই আছে মোট 12টা কবিতা। প্রথমে আছে বিভীষণের প্রতি মেঘনাদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই মধুসূদন বানানটা তোমরা খেয়াল করবা, মধুসূদন, মধুসূদন। এই মধুসূদন প্রথমে আছে হ্রস্ব উকার, পরে আছে দীর্ঘ উকার। তাহলে এই দুইটা জায়গায় তোমাদের খেয়াল করতে হবে। আবার মধুসূদন আছে কি এই একসাথেই আছে, মধু এবং সূদন কিন্তু আলাদা না, এই দুইটা এক জায়গায় একইভাবে একই সাথে আছে। তাহলে এই দুইটা জায়গা মানে মধুসূদন, এই শব্দ দুইটা যে একই সাথে হবে সেটা তোমরা খেয়াল করবা। তাহলে মাইকেল মধুসূদন দত্তের মধুর ধয়ে হ্রস্ব উকার আর দন্তস্বয়ে দীর্ঘ উকার হবে। এরপরে সোনার তরী, বিভীষণের প্রতি মেঘনাদ, খুব চমৎকার একটি কবিতা। সেখানে মেঘনাদের কথা, বিশেষ করে মেঘনাদ বধ কাব্যে বিভীষণের সাথে মেঘনাদের যে কথাবার্তা হয়েছিল, এগুলো ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। সেই বিষয়টা এখানে উঠে আসছে। মাইকেলের কবি প্রতিভাস, অর্থাৎ শব্দ ব্যবহার, ভাষার ব্যবহার, তারপরে হচ্ছে ভাবের যে স্বাচ্ছন্দ্য প্রবাহ, অসাধারণভাবে এইসব কবিতায় ফুটে উঠেছে। এরপরে সোনার তরী কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটি কবিতা। তিনি যখন লিখেছিলেন তখনও বর্তমানেও একই আকর্ষণ, একই ভালো লাগা নিয়ে কবিতাটি এখনো আমাদের মাঝে বেঁচে আছে। বিশেষ করে এই কবিতার যে আবেদন, অর্থাৎ মহাকালের যে কথা, মানুষ কি করে, কর্মকে গ্রহণ করে। মহাকাল কি করে, কর্মকে গ্রহণ করে, কখনো তার স্রষ্টাকে গ্রহণ করে না। স্রষ্টা কি হয়, তার কর্মকে পৃথিবীতে রেখে বিদায় নাই। এই ধরনের কথা এখানে বর্ণিত হয়েছে। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি কবিতা। অসাধারণ বলি কি কারণে, যে আমরা জানি যে একজন লেখক মানুষের মাঝে বেঁচে থাকেন লেখনের মাধ্যমে। তো এইরকম একজন লেখককে কিন্তু শত শত হাজার হাজার লেখার প্রয়োজন হয় না, একটা লেখাই কি করে মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা যদি আব্দুল গাফফার চৌধুরীর কথা বলি, তার সেই বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমরা এই কয়টা পংক্তি দিয়েই কিন্তু তাকে চিনি, তাকে জানি। আমরা কি যদি মানে সাধারণভাবে আমাদের বাঙালিদেরকে যদি তার আর একটা কবিতার বা গানের বা গল্পের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে হয়তো বা আমরা অনেকেই বেশিরভাগই বলতে পারবে না। তাহলে আব্দুল গাফফার চৌধুরী এই কয়টা পংক্তির জন্যই কি হবেন, বেঁচে থাকবেন। কাজী নজরুল ইসলাম যদি এই একটা কবিতাই লিখতেন বিদ্রোহী, তাহলে তিনি বাংলা সাহিত্যে এভাবেই বেঁচে থাকতেন। কারণ এই একটা কবিতার যে আবেদন, যে সৃষ্টিশীলতা, এখানে যে শিল্পের সৃষ্টি হয়েছে, এটা অসাধারণ। এমন চমৎকার একটি কবিতা
আছে তোমাদের সিলেবাসে। এরপরে আছে জসিমউদ্দিনের প্রতিদান। জসিমউদ্দিন শব্দটা খেয়াল করতে হবে তোমাদের, উদ্দিন বানানটা। আমি লেখকের নামগুলোর ব্যাপারে খুব সতর্ক করছি এই কারণে যে লেখকের নাম বা টপিকস, বিশেষ করে শিরোনাম, এই দুইটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। বানান, অন্যান্য বানান প্রমিত বানানের কারণে অনেক চেঞ্জ হতে পারে, কিন্তু লেখক নিজের নামটা যেভাবে লিখেছেন সেভাবেই কি করতে হবে, সেই বানানটাকে লিখতে হবে, সেই বানানকে পরিবর্তন করা যাবে না। জসিমউদ্দিন আমরা ওখানে যেভাবে লেখা দেখছি আমরাকে সেভাবেই লিখতে হবে, এই বানানটাই লিখতে হবে। কারণ কি, যে কবি তার নামের বানান এভাবেই লিখেছেন। যদি আমরা মনে করি যে না আমরা এভাবে লিখব, আলাদা করে লিখব, আলাদা এইভাবে লিখব, কি হবে, ভুল হয়ে যাবে। যদি মনে করি যে না আমরা উদ্দিন বানান এভাবে লিখেও অভ্যস্ত, আমরা এভাবে লিখব, তাও কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে কোনো ফাঁকা দেওয়া যাবে না, আবার নামের বানানে যেরকম আছে সেই রকম লিখতে হবে। আমরা ইচ্ছা করলে প্রচলিতভাবে লিখতে পারি না, এই জায়গাটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে আছে জীবনানন্দ দাশ। এই দাস বানানেও কিন্তু আর একটু ব্যাপার আছে। যত আমরা দেখি সমস্ত দাস বানান দন্ত স দিয়ে হয়, তালব্য শয়ের ব্যবহার কিন্তু তেমন নেই, সমস্ত দাস বানানই হয় দন্ত স দিয়ে আমরা দেখি, কিন্তু জীবনানন্দ দাশের বানানটা হচ্ছে কি দিয়ে, তালব্য স দিয়ে। অতএব এই জায়গায় একটু সাবধান থাকতে হবে যে নামের বানানটা হচ্ছে কি দিয়ে, তালব্য স দিয়ে। তাহলে জীবনানন্দ দাশের বানান তালব্য স দিয়েই লিখতে হবে। এরপরে খুব চমৎকার একটি কবিতা সুফিয়া কামালের, সেটা হচ্ছে কি, তাহারেই পড়ে মনে। এই কবিতায় কবি তার প্রিয়জন অর্থাৎ স্বামী হারিয়ে গেছে, এত চমৎকার ভাবে কবিতায় বর্ণনা করেছেন, সেটা এই কবিতা পড়লেই আমরা বুঝতে পারবো। এরপরের যে কবিতা সেটা হচ্ছে পদ্মা, লেখক হচ্ছেন ফররুখ আহমদ। এখানেও বানানটা দেখতে হবে আমাদের, ফররুখ, এখানে একটা হসন্ত আছে, এখানে আছে খ। আমরা প্রচলিত ভাবে দেখি কি ফারুক হোসেন লেখা, এই যে ফারুক হোসেন লিখে দেখে আমরা ফারুক আহমদ কিন্তু বলতে পারবো না, এটা কি হবে, ভুল হয়ে যাবে। আমরাকে সঠিক লিখতে হবে কোনটা, এটা রয়ের নিচে কি আছে, একটা হসন্ত আছে। এরপরে আছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা 18 বছর বয়স, খুব চমৎকার কবিতা। এই কবিতাটা সম্পর্কে তোমরা জানো। এরপরে ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের একটি উল্লেখযোগ্য কবিতা। শামসুর রহমানের বানানে, রহমান বানানটা আমরা সচরাচর এভাবে লিখে অভ্যস্ত, কিন্তু উনার বানান আছে কি, নামের রয়ে একটা আকার আছে, এই আকারটা খেয়াল করতে হবে। এটা যদি শামসুর রহমানের ক্ষেত্রে লেখো তাহলে কি হবে, ভুল হয়ে যাবে। আমাদেরকে নিচেরটা লিখতে হবে, রয়ে আকার হ, ময়ে আকার দন্ত ন। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত একটা কবিতা আছে তোমাদের সিলেবাসে, সৈয়দ শামসুল হকের সেই রংপুরের নুরালদিন, যার আহ্বানে যিনি একদিন ডাক দিয়েছিলেন রংপুরবাসীকে, জাগো বাহে কণ্ঠে সবাই, সেই নুরালদিনের কথা এখানে এই কবিতায় বর্ণিত হয়েছে। ছবিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা তুলে ধরেছেন কবি আবু হেনা মোস্তফা কামাল। এই মোট 12টা কবিতা তোমাদের সিলেবাসে আছে। তাহলে আমরা যেটা দেখলাম তোমাদের সিলেবাসে, গদ্য পদ্য মিলিয়ে মোট গদ্য আছে 12টা, কবিতা আছে 12টা। এরপরে আছে উপন্যাস লাল সালু। লাল সালু উপন্যাসের লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, আর নাটক আছে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা। তো আমরা এই দেখছি বাংলা প্রথম পত্রের সিলেবাস। এখন আমরা এই সিলেবাসের আলোকে আমরা বাংলা সাহিত্যের কিছু বিষয়, বিশেষ করে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত লেখক আছেন বাংলা সাহিত্যে,
তাদের মধ্যে এই সমস্ত লেখকদের লেখা কেন দেওয়া হলো, বিশেষ করে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ যখন পড়বা, রোকেয়া সাখাওয়াত হোসেনের, অথবা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা তাদের কথায় আসব। কিন্তু এই যে বঙ্কিমচন্দ্র অথবা মাইকেল মধুসূদন দত্ত বা রোকেয়া সাখাওয়াত হোসেন, এই সমস্ত লেখকদের বিষয়ে একটু কথা বলা দরকার। কথা বলা দরকার কেন? যে সাহিত্যের আধুনিকতা যেটা, সেই আধুনিকতা কিন্তু এসেছিল এই সমস্ত ব্যক্তিদের হাত ধরে। বাংলা সাহিত্যে গদ্যের আধুনিকতার পত্তন হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে। বিদ্যাসাগরের হাতে যে গদ্যের জন্মলাভ করেছিল, অর্থাৎ বাংলা গদ্যে কোনো দাঁড়ি ছিল না, কমা ছিল না, সেমিকলন ছিল না, অর্থাৎ কোথায় থামবো কোথায় থামবো না, অথবা কিভাবে থামা যাবে, এসব বিষয়ে কোনো নির্দিষ্টতা ছিল না। বিধায় ভাব প্রকাশের ক্ষেত্রে কিছু জটিলতা হতো, কিছু সমস্যা হতো। এই জায়গা থেকে সাহিত্য বা বাংলা ভাষাকে একটা সাহিত্যিক ভাষার বা একটা সৃজনশীল ভাষায় উপনীত করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর ভাষাকে লেখনের উপযোগী করেছিলেন, ভাব প্রকাশের উপযোগী করেছিলেন। তারপরও গদ্যের যে সহজ গতি, সেই গতিময়তা আসছিল না। বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজের যারা পণ্ডিত ছিলেন, যাদের মাধ্যমে বাংলা ভাষা গদ্য রচনার সূচনা হয়েছিল, সেই সব পণ্ডিতদের রচনা বিশেষ করে নতুনের যে বেড়ি সেটাকে ভাঙতে পারেনি। এই বলি যেটাকে আমরা যে আড়ষ্টতা, এই আড়ষ্টতা থেকে গদ্যকে প্রথম মুক্তি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস রচনার মাধ্যমে। তো এই যে উপন্যাস রচনার মাধ্যমে ভাষাকে তিনি জড়তা থেকে, আড়ষ্টতা থেকে যে মুক্তি দিলেন, এই প্রমাণটা আমরা পাই দুর্গেশ নন্দিনী উপন্যাসে। তো কিভাবে এই ভাষা বাংলা সাহিত্যে এতটা মানে লেখনীর ভাষা হিসাবে উঠে আসলো, এর পেছনে যাদের অবদান, তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন একজন। এখন কথা হচ্ছে যে গদ্য নিয়ে এত কথাগুলো বলছি কেন? বলছি কি কারণে? যে আধুনিকতার সাথে গদ্য জড়িত। আধুনিকতা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেমন করে আসলো, এইসব বিষয়ে একটু ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে রেনেসাঁস যে শব্দটা বলা হচ্ছে বা আধুনিকতা যেটা বলা হচ্ছে, এই বা যেটাকে আমরা পুনর্জাগরণ বলছি, রেনেসাঁস শব্দটা ইউরোপে ব্যবহার করা হয়েছিল। কারণ হচ্ছে যে ইউরোপীয়দের মতে, বিশেষ করে পেত্রাক মধ্যযুগ পুরোটাকে ইউরোপের জন্য অন্ধকার যুগ বলেছেন। কেন বলেছেন? যে তাদের গ্রিক বা ল্যাটিন যে সভ্যতা, সেই সভ্যতা ছিল অনেক উন্নত। সেই সময়ের চিন্তাধারা, সাহিত্য, শিল্প, এসব বিষয় অনেক উন্নত ছিল। তারপরে তারা কি হয়, অন্ধকারের মধ্যে ডুবে যায়। এই অন্ধকার থেকে ইউরোপ বের হয়ে আসে মোটামুটি বলতে গেলে 15 শতকের দিকে, যেটা যে রেনেসাঁসের শুরু হয়েছিল ইতালিতে। 15 শতকে ইতালিতে যে রেনেসাঁসের বা পুনর্জাগরণের শুরু হয়েছিল, এটা আমরা জানি যে লিওনার্দো দা ভিঞ্চির কথা জানো, যিনি সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করে চিকিৎসা বিজ্ঞানে আধুনিকতার, আজকে চিকিৎসা বিজ্ঞান যেখানে দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানোর ভিত্তিটা শুরু করে গেছিলেন কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি, সব ব্যবচ্ছেদ করে, যেটা তখনকার সমস্ত মানুষ বা ধর্মযাজক বা আর যারা সবাইকে তিনি কি করেছিলেন, পাশ কাটিয়ে এই কাজটা করেছিলেন। তো সেই সময় থেকেই কিন্তু রেনেসাঁসের শুরু হলো ইতালিতে। তারপরে 16 শতকের দিকে সেটা জার্মানির কিছু অংশে এবং ফ্রান্সে ছড়িয়ে পড়ে। 17 শতকে ইংল্যান্ডে রেনেসাঁসের উপস্থিতি। এরপর 19 শতকে যে শিল্প বিপ্লব ইংল্যান্ডের, বলা হয়ে থাকে যে শিল্প বিপ্লবটা ঘটেছিল কিন্তু এই রেনেসাঁসের ফলে। তাহলে রেনেসাঁসের উৎপত্তি হচ্ছে ইতালিতে, আর সেই রেনেসাঁস ইংল্যান্ডে পৌঁছছে প্রায় 200 বছর পরে। তারও 200 বছর পরেই শিল্প বিপ্লব হচ্ছে। এই শিল্প বিপ্লবই কি করেছে, গোটা পৃথিবীকে আধুনিকতার দিকে, আমরা বর্তমানে যে বিশ্বকে দেখছি সেই দিকে এগিয়ে নিয়ে গেছে। তো বস্তুগতভাবে, আর্থিকভাবে, অবকাঠামোগতভাবে যে আধুনিকতা, সেই আধুনিকতা শুধু যে দৃষ্টিগ্রাহ্য ছিল আমাদের চারপাশে তা নয়, সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এই আধুনিকতা এসেছে। তাহলে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, তার আগে সেখানে সাংস্কৃতিক বিপ্লব ঘটে গেছে বা রেনেসাঁ ঘটে গেছে। এ সমস্ত বিষয় সাথে করেই কিন্তু ইংল্যান্ড গোটা পৃথিবীতে গেছে, তারা বা এই উপমহাদেশে এসেছে।
বাংলাদেশে যখন এসেছে, যখন বাংলাদেশে কলকাতায় যখন তারা দখল করলো, বিশেষ করে 1757 সালের পর, তারা কিন্তু সেই আলোকেই এদের শাসন করতে চেয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশ কিভাবে শাসিত হবে, এখানকার সংবিধান বা দলিল দস্তাবেজ এগুলো লেখার কোনো ব্যবস্থা মধ্যযুগে ছিল না এই বাংলাদেশে বা এই ভারতের পুরোটার অংশেই। তেমন কিন্তু কিছু পাওয়া যায় না। সাহিত্যের কথা তো দূরেই থাক। তো এই মধ্যযুগে কিন্তু বাংলাদেশেও বাংলা সাহিত্য রচিত হয়নি। তো যেটা রচিত হয়নি এটা না, রচিত হয়েছে, কিন্তু গদ্যে রচিত হয়নি। অর্থাৎ যা কিছু রচিত হয়েছে সবই হয়েছে কবিতায়। এবং এই কবিতা আকারে যেটা রচনা হয়েছে বা যেটা রচিত হয়েছে সেটা মানুষের কথা সেখানে ছিল না। সেখানে যে কথা ছিল সেটা হচ্ছে দেবতার কথা। অর্থাৎ হিন্দু কবি সাহিত্যিক যারা, তারা লিখেছেন সেই দেবতাদের কথা, দেবতাদের কাহিনী, সেসব নিয়ে কাব্য রচনা করেছেন। মুসলমানরা যে সাহিত্য রচনা করেছেন সেটা আল্লাহ, তারপরে আমাদের নবী বা নবী রাসূল, তারপরে হচ্ছে পীর আউলিয়া, এদের নিয়ে কাব্য রচনা করেছেন। তো দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষ কিছু করতে পারে, তাদের কিছু কর্ম আছে, অথবা এই মানুষের মধ্যে শক্তি আছে, সম্ভাবনা আছে, সৃষ্টিশীলতা আছে, এসব বিষয়গুলো কিন্তু মধ্যযুগে মানুষ ভাবেনি। ভাবনাটা এসেছে কখন? আধুনিক যুগে। আধুনিক যুগে যেটা ইতালিতে শুরু হয়েছিল, সেই দিন মানুষ মনে করেছিল যে মানুষের ভিতরে একটা শক্তি আছে, একটা ক্ষমতা আছে, একটা সৃষ্টিশীলতা আছে। সেই ক্ষমতা সৃষ্টিশীলতা দিয়েই কি করতে হবে? মানুষের মনকে মুক্ত করতে হবে। তো সেই দিন পেত্রাকের কিন্তু সনেটের আবির্ভাব ঘটেছিল। আমরা মধ্যযুগের সাহিত্য যদি আমরা দেখি, তাহলে দেখো আমরা আমাদের প্রজেক্টরে আছে, স্ক্রিনে আছে, যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। তাহলে এই যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই মধ্যযুগের কবিতাগুলো পয়ারে রচিত হতো 2 লাইনের। অর্থাৎ 2 লাইনের মধ্যেই কি হতো? একটা মনের ভাব প্রকাশিত হয়ে যেত। এই 2 লাইন করে রচনা হচ্ছে, আর কি হচ্ছে? একটা করে মনের ভাব প্রকাশিত হয়ে যাচ্ছে। পরে আরেকটা দেখো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। এই যে এই 2 লাইনের মধ্যেই কি হচ্ছে? আবার মনোভাবটা প্রকাশিত হয়ে যাচ্ছে। তো এই যে 2 লাইনের মধ্যে মনোভাব প্রকাশিত হয়ে যাওয়া, এই একটা সীমাবদ্ধতা এখানে ছিল। আধুনিক যুগের কথা হচ্ছে যে মনের ভাবটা কখনো সীমাবদ্ধ থাকবে না, এটা প্রবাহিত হতে থাকবে, চলতে থাকবে, এটাকে বাধা দেওয়া যাবে না। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম এই নিগড়টাকে ভেঙে ফেলেছিলেন। তিনি কবিতার মধ্যে প্রবাহমানতা নিয়ে এসেছিলেন। তার কবিতা কিন্তু 2 লাইনে শেষ হয়ে যায় না। আমরা বঙ্গভাষা কবিতা যেমন দেখি, দেখো, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধনে লভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি তুক্ষণে আচরি। এখানে দেখো যে ওই যে আমরা আগের স্লাইডে যেটা দেখলাম, যে যেখানে বলা হচ্ছে যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান, 2 লাইনের মধ্যে একটা মনোভাব প্রকাশিত হলো। এখানে কিন্তু 2 লাইন দিয়ে সেই মনোভাবটা প্রকাশিত হচ্ছে না। এখানে কি হচ্ছে? ভাবটা প্রবাহিত হতে থাকছে। এই যে ভাব প্রবাহিত হতে থাকা, এটা হচ্ছে কি আধুনিক কবিতার একটা বৈশিষ্ট্য। অর্থাৎ মানুষের মনটাকে খুলে দিতে হবে। মনের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। এই মনের দ্বার উন্মুক্ত করেই মনের ভাবটাকে প্রকাশ করতে হবে। কবিতার শেষে যে মিল বিন্যাসের ব্যাপার, এটা মধ্যযুগের এমনকি আধুনিক যুগের অনেক কবির মধ্যে বিদ্যমান আছে। কিন্তু দেখা যাচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত এটাকে কি করেছিলেন? পরিহার করেছিলেন, বাদ দিয়েছিলেন। আমরা দেখি যে সেই যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, এখানে কিন্তু 2 লাইনের শেষে কি মিল নেই। তো এইটা হচ্ছে ভাবের স্বাধীনতা, ভাবের স্বাচ্ছন্দ্য প্রবাহমানতা, এটা আধুনিকতার বৈশিষ্ট্য। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কেন মাইকেলের নাম এত? আমরা মাইকেল মধুসূদন সম্পর্কে একটু সামান্য কথা বলি। বিশেষ করে তার জমিদার পিতা, তার জমিদার বংশে জন্ম, পিতা মাতার একমাত্র সন্তান।
মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা খুব ধনী ব্যক্তি ছিলেন, উকিল ছিলেন। তারপরে কলকাতায় যেহেতু তিনি ওকালতি করতেন চলে গেছিলেন, এখানে বিশাল সম্পদ ছিল। মাইকেল মধুসূদন দত্ত সেখানে পড়ালেখা করেছিলেন। তিনি হিন্দু কলেজ, বিশপ কলেজ এসব জায়গায় পড়ালেখা করেছেন। এসব জায়গায় প্রচুর খরচ করতেন তিনি। তার বাবা কোনোদিন টাকার কথা তাকে বলেননি। মাইকেল অসাধারণ মেধাবী ছিলেন। তো এই মেধাবী থেকেই কিন্তু তার মনে আকাঙ্ক্ষা জেগেছিল। তিনি নানান চেষ্টা করেছেন বড় হওয়ার জন্য। তিনি বিদেশ গেছেন, ফ্রান্সে গেছেন, তিনি মাদ্রাজে থেকেছেন, ধর্ম ত্যাগ করেছেন যশ খ্যাতি লাভের জন্য। নিজের মেধা, নিজের শিক্ষা সম্পর্কে তার কোনো সংশয় ছিল না, কিন্তু তিনি সেভাবে নিজেকে বিকশিত করতে পারেননি। তো তিনি বাংলা সাহিত্য চর্চা করেছিলেন মাত্র 5-6 বছর। তিনি বলা হয়ে থাকে যে তিনি অনর্গল কথা বলতে পারতেন প্রায় 12টি ভাষায়, মাতৃভাষা ছাড়াও তিনি 12টি ভাষা জানতেন। এবং যে ভাষাগুলো জানতেন সেগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, তারপরে তেলেগু, তামিল, ল্যাটিন, নানান ভাষা। এসব ভাষায় তিনি প্রচুর পড়ালেখা করেছেন। তার জীবনে, মাইকেলের জীবনের একটা বড় দিক ছিল, তিনি ছিলেন খুব ব্যয়বহুল জীবনযাপন করতেন। বিদ্যাসাগর যা আয় করতেন সেই সময় তার চাইতে প্রায় 3 গুণ আয় করেও তার জীবন থেকে দুঃখ দুর্দশা বা অভাব মোচন হয়নি। মাইকেলের জীবন কিন্তু এভাবেই অতিবাহিত হয়েছে। শেষ জীবন আরো কষ্টের। তিনি যখন খ্রিস্টান হয়ে গেলেন, খ্রিস্টান হয়ে যাওয়ার পরে কিন্তু তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করে। এরপরে তার আর্থিক কষ্ট কিন্তু আরো বেড়েছে। তিনি মাদ্রাজে গেছেন, সেখানেও তার ভাগ্য ফেরাতে পারেননি। তিনি কলকাতায় ফিরে আসছেন। আসার পরে তিনি দেখা যাচ্ছে যে কয়েক বছর, 5-6 বছর তিনি বাংলা সাহিত্য রচনা করেছিলেন। এই 5-6 বছরই তিনি সাহিত্যের ধারাটাকে চেঞ্জ করে দিয়েছিলেন। তিনি মহাকাব্য রচনা করেছেন, তিনি পত্রকাব্য রচনা করেছেন, তিনি নাটক রচনা করেছেন, তিনি অমৃতাক্ষর ছন্দে প্রবর্তন করেছেন, তিনি সনেট রচনা করেছেন। তো এই যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে, এক একটা বিষয়, যে বিষয়গুলো বাংলা সাহিত্যে একদমই নতুন, এবং এই বিষয়গুলো কি করছে, মানুষের মনকে খুলে দিচ্ছে, মানুষের মনকে উদার করে দিচ্ছে, মানুষের চিন্তা ভাবনাকে খুলে দিচ্ছে, যেটা হচ্ছে আধুনিকতার একটা বৈশিষ্ট্য। আধুনিকতার মূল কথাই হচ্ছে কি মানবিকতা। যে মানবিকতাকেই তিনি কি করেছিলেন, উন্মুক্ত করে দিয়েছিলেন। মানবিকতাকেই তিনি সাহিত্যে এবং তার সৃষ্টিকর্মের মধ্যে তুলে ধরেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন তারই একটা এই প্রমাণ হচ্ছে কবিতা, এবং সেই ছন্দ দিয়েই কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ সেই কবিতাটা রচিত। তো মাইকেল, যেহেতু খুব সংক্ষেপে আমি এই কথাগুলো বললাম, তোমাদের কবিতার সময় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। যারা বাংলা সাহিত্যে আধুনিকতার সৃষ্টি করেছিলেন, শুরু করেছিলেন, তাদের মধ্যে যেমন বঙ্কিমের নাম আসবে, মাইকেলের নাম আসবে। বাংলা সাহিত্যকে যারা পূর্ণতা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসবে। বাংলা সাহিত্যে নিজস্ব একটা ধারা, ধরন দিয়ে যিনি একদম পাকাপাকি স্থান করেছেন, কাজী নজরুল ইসলামের নাম আসবে। কিন্তু এদেশে নারীদের ক্ষেত্রে যদি বলা হয়, নারী শিক্ষা বা নারীর মুক্তির জন্য যদি কারো নাম আসে, তাহলে সেই নামটা হচ্ছে কার? বেগম রোকেয়ার। তো বেগম রোকেয়া তার জীবনে কি করেননি? তার বাবা জমিদার ছিলেন, তিনিও অনেকগুলো ভাষা জানতেন, তিনি শিক্ষিত মানুষ ছিলেন। তো সেই মানুষ এত শিক্ষিত, উদার মনের মানসিকতা হওয়ার পরেও তিনি চাননি তৎকালীন যে গতানুগতিক সামাজিক ব্যবস্থা, সেই ব্যবস্থার বাইরে যেতে। তিনি তার মেয়েদেরকে পড়ালেখা করাতে চাননি। রোকেয়া বা হুমায়রা যারাই হোক পড়ালেখা করেননি। তো যাই হোক, রোকেয়ার 2 ভাই, তারা কলকাতায় থাকতো, পড়ালেখা করতো। তার মার সাথে কলকাতাতেই থাকাকালীন তিনি 2 ভাইয়ের কাছেই পড়ালেখা শিখেছিলেন। তার যে বিয়ে হয়েছিল সাখাওয়াত হোসেনের সাথে, তিনি বিহারের ভাগলপুরের বিহারের মানুষ ছিলেন, উর্দুভাষী, তিনি বাংলা জানতেন না। বেগম রোকেয়ার বিয়ে হয়েছিল তার সাথে, তার ভাই বিয়ে দিয়েছিলেন। দেওয়ার কারণটাই হচ্ছে রোকেয়ার ভেতরে শিক্ষার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, অর্থাৎ সে যে পড়ালেখা করতে চায়, জানতে চায়, প্রকাশ করতে চায়, এসব বিষয়গুলো কিন্তু প্রকাশিত হতে পারে এমন একজন মানুষ তারা খুঁজছিলেন, এবং সেটা সাখাওয়াত হোসেনকেই মনে হয়েছিল, এবং সেভাবেই তার সাথে বিয়ে হয়েছিল। খুব বেশি দিন না, বেগম রোকেয়া একটাই জীবনে একটাই ব্রত ছিল, সেটা ছিল যে মুসলমান নারীদেরকে যদি
এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাদেরকে শিক্ষিত করতে হবে। তিনি সাখাওয়াত হোসেন মারা যাওয়ার পরে অনেক চেষ্টা করেছেন। তিনি প্রথম ভাগলপুরে যে স্কুলটা করেছিলেন সেখানে মাত্র 5 জন স্টুডেন্ট ছিলেন। সেই 5 জনের ভিতর সেখানকার যিনি ডেপুটি কালেক্টর ছিলেন তার ছিল 4 মেয়ে। 5 জনকে নিয়ে তিনি স্কুল শুরু করেছিলেন সেখানে। ভাগলপুরে তিনি থাকতে পারেননি, তার স্বামীর পক্ষের আগের পক্ষের যে মেয়ে জামাতা বা তার যে আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির তারা তাকে থাকতে দেয়নি। তার 30 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসছিলেন এবং বাড়ি ভাড়া নিয়ে তিনি সেই স্কুল প্রতিষ্ঠা করেছেন। এখানে তিনি কি করতে চেয়েছেন, এখানে তিনি ছাত্রী পেয়েছিলেন মাত্র 8 জন। তিনি বোরকা পরে মানুষের বাড়ি বাড়ি ঘুরেছেন ছাত্রীর জন্য, স্কুল পরিচালনার টাকার জন্য। তিনি কোথায় না গেছেন, কোথায় না যাচ্ছেন। এত রকম করে তিনি কি করেছিলেন, সেই স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুলের অনুদান পাওয়ার জন্য তিনি নানানভাবে চেষ্টা করেছেন। দেখা যাচ্ছে যে যতজন সহযোগিতা করেছেন, বাধা দিয়েছে তার চাইতে অনেক বেশি মানুষ। তারপরও তিনি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে বাংলার নারীদের, আজকে মুসলমান নারীদের আজকের যে অবস্থান, যে শিক্ষা দীক্ষা, আজকে তারা যে বড় বড় পদে আছে, বড় বড় জায়গায় আছে, দেশে বিদেশে আছে, এই নারীকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে শিক্ষিত করে নারীকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করার অগ্রপথিক হচ্ছেন বেগম রোকেয়া। তার ভাবনাগুলো, তার চিন্তাগুলো, তার লেখনীগুলো, এসব বিষয় জানার জন্যই মূলত এই প্রবন্ধকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যাই হোক, আমি এরপরে সংক্ষেপে কতগুলো বিষয় একটু দেখি যে প্রবন্ধ বিষয়টা যেহেতু বলেছি কাকে বলে। প্রবন্ধকে যদি আমরা ভাঙি তাহলে সেটাকে এইভাবে পাবো। প্রবন্ধ শব্দটা ব্যুৎপত্তি যদি আমরা করি তাহলে ব্যুৎপত্তিটা হচ্ছে প্র যোগ বন্ধ যোগ অ। প্র যোগ বন্ধ বন্ধ যোগ অ বা অন। তো এই যে প্রবন্ধ, এর অর্থ হচ্ছে কিন্তু প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃত, প্র মানে প্রকৃষ্ট, আর বন্ধ মানে কি বাঁধা। তাহলে প্রকৃষ্ট রূপে কোনো জিনিস বাঁধাকেই বলা হয় কি প্রবন্ধ। যেমন কি কি বাঁধা হয়, এখানে ভাবকে বাঁধা হয়, তারপরে চিন্তাকে বাঁধা হয়, তারপরে যুক্তিকে বাঁধা হয় এবং ভাষার বন্ধন হয়। অর্থাৎ প্রবন্ধের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে খুব শক্ত করে বাঁধা হয়। এই ভাব, চিন্তা, যুক্তি এবং ভাষা, এই সমস্ত বিষয়গুলোকে কি করা হয়, খুব শক্ত করে, খুব সুন্দর করে এখানে বাঁধা হয়। তাহলে প্রবন্ধকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে পাবো যে মননশীল ভাব কিংবা তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংহতভাবে প্রকাশিত হয়ে শিল্প লাভ করলেই তাকে কি বলা হয়, প্রবন্ধ বলা হয়। তাহলে প্রকৃষ্ট রূপে যেটা বন্ধন, অর্থাৎ ভাবকে, তথ্যকে, তত্ত্বকে নির্ধারিত বা নির্দিষ্ট উপযুক্ত ভাষা দিয়ে যুক্তির সাথে যখন সুসংহতভাবে বাঁধা হবে তখনই তাকে বলা হবে প্রবন্ধ। তো একে নানান প্রতিশব্দ দ্বারাও ব্যাখ্যা করা হয়ে থাকে, নিবন্ধ, সন্দর্ভ, প্রস্তাব ইত্যাদি। ছোট গল্প সম্পর্কে খুব সংক্ষেপে বলি। ছোট গল্প, ছোট এবং গল্প, বিশেষ করে ইএফও এর মতে বলা হচ্ছে যে অর্ধ থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে যেটা পড়ে শেষ করা যাবে তাকে বলা হবে কি ছোট গল্প। আর এই যে ওয়েলসের মতে ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়াটা বাঞ্ছনীয়। আর প্রমথ চৌধুরী একটা কথা বলেছিলেন তার লেখনের মধ্যে, সেই কথাটা সংজ্ঞার মতো নয় কিন্তু বলার মতো। সেটা তিনি বলেছিলেন যে ছোট গল্প কি ছোট হতে হবে এবং গল্প হতে হবে, অর্থাৎ সেটা আকারে ছোটও হবে আবার কি হবে, গল্পও হবে। তো আমরা এই ছোট গল্প সম্পর্কে খুব সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যেই কিন্তু পুরো বিষয়টা চলে আসছে। সেটা কি, যে সেখানে সবকিছুই ছোট হবে, প্রাণ ছোট হবে, ব্যথা ছোট হবে, দুঃখ কথা যেগুলো সেগুলো ছোট হবে। অর্থাৎ যা নিতান্ত সহজ সরল এবং প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মধ্যে 2-4টা ঘটনাকে নিয়েই কি করতে হবে, ছোট গল্প রচিত হবে। ছোট গল্পের মধ্যে কোনো তত্ত্ব অথবা উপদেশ থাকবে না। আর ছোট গল্পের সব থেকে বড় কথা হচ্ছে যে অন্তরে কি থাকবে, এখানে একটা অতৃপ্তি রয়ে যাবে। শেষ করার পর মনে হবে যে শেষ হয়ে হলো না শেষ। তো ছোট গল্পের কতগুলো বৈশিষ্ট্য থাকবে। এখানে জীবনের বলা হচ্ছে একটা মাত্র খণ্ডাংশ চিত্রায়িত হবে, অর্থাৎ
নানান কথা থাকবে না। একটা স্টুডেন্ট ক্লাস 1-2 মানে প্রাইমারিতে পড়ছে, হাই স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে যেখানেই পড়ছে, দেখা যায় যে পুরো শিক্ষা জীবনটা থাকবে না। হয়তো প্রাইমারি স্কুলের কোনো একটা ঘটনা, খুব ছোট একটা ঘটনা, যেই ঘটনাটাই কি হবে সেই গল্পের বিষয়বস্তু হবে। অনাবশ্যক কথা, ভাষা বা চরিত্র ঘটনা এখানে থাকবে না। আর এটা আকারে ছোট হবে, এটা তো ছোট গল্পের প্রথম শর্ত, যে গল্পর আগে ছোট লাগিয়েই কিন্তু ছোট গল্প শব্দটা এসেছে। তাই ছোট গল্প কি হবে, আকৃতির দিক দিয়েও ছোট হবে। আর উপসংহার বা শুরুটাও হবে নাটকীয়, শেষটাও হবে কি নাটকীয়। অর্থাৎ হঠাৎ করে শুরু হয়ে যাবে, মনে হবে যে এটা কেমন করে বা কি ঘটলো বা কি ঘটতে যাচ্ছে, এ সমস্ত বিষয়গুলো বোঝার আগে শুরু হয়ে যাবে। আর এতে কোনো তত্ত্ব উপদেশমূলক কথাবার্তা থাকবে না। এরপরে আসি আমরা কবিতা সম্পর্কে। কবিতা সম্পর্কে আমরা বলতে পারি নানান কথা বলা যায়। এস.টি. কোলরিজ, একজন ইংরেজ কবি, তিনি বলেছিলেন বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। অর্থাৎ তিনি বলেছিলেন অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকে বলা হয় কবিতা। তো যাই হোক, আমি এ সমস্ত বিষয়গুলো তোমাদের যখন ক্লাস হবে, যখন তোমাদের বিস্তারিতভাবে আমরা পড়াবো, তখন আমরা ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের উদ্বোধনী ক্লাস, এই ক্লাসে আমি সিলেবাস নিয়ে, কতগুলো তাত্ত্বিক বিষয় নিয়ে, সাহিত্যের বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি এসব বিষয়গুলো তোমরা অনুধাবন করেছো এবং আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো থেকেও তোমরা বাংলা সাহিত্যের নানান বিষয় সম্পর্কে জানতে পারবা। নানান বিষয় এখানে তুলে ধরা হবে, সেগুলো তোমাদের জানার পরিধিকে আরো বিস্তারিত করবে। তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।